আসসালামু আলাইকুম। আমি ডক্টর খালেদা এদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন কনসালটেন্ট অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ। সবাই আমাকে নিশ্চয়ই যারা আগে লাইভে দেখেছেন, আমাকে সাথে অনেক কনভারসেশন হয়েছে। আজকে আসলে আমি একটু প্রথমে দুঃখিত যে একটু দেরি করে লাইভে আসার জন্য, বিকজ প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমাদের দেখা গিয়েছে যে পেশেন্টস ফ্লোটা অনেক বেড়ে গিয়েছে। সো আজকে আমি পেশেন্টসের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। দুঃখিত আমার লাইভে দেরিতে আসার জন্য। বাট আজকে যে আমরা টপিকটা নিয়ে কথা বলবো, আমি শুরুতেই ওখানেই চলে যাই খুব বেশি দেরি না করে, বিকজ যেহেতু আমাদের হাতে টাইম আজকে অনেক কমে এসছে। সো আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা ঈদের পরবর্তী সময়ে আমরা অনেক সময় আগেও দেখেছি এই ধরনের ডিজিজগুলা অনেক বেশি হয়। তার মধ্যে কিছু আমরা অনেক পেশেন্টস পাই হার্ট অ্যাটাকের এবং অনেক পেশেন্টস পাই স্ট্রোকের। সো বিভিন্ন কারণে ঈদ উদযাপনের মাধ্যমে আমরা হয়তো বা অনেক সময় অনেক আনকন্ট্রোল বিফ অথবা মিট নিয়ে ফেলি, অথবা মাটন, এগুলো বেশি খাওয়া হয়। সেজন্য এই সময়টাতে স্ট্রোকের পেশেন্টদের যেটা হয় এক্সাজারেশনটা বেশি হয়। সো আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা থেকে আসলে আমরা স্ট্রোক পেশেন্টদের জন্য কতটুকু করতে পারছি এবং আপনাদের কতটুকু হেল্প করতে পারছি সেটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে স্ট্রোক যে ডিজিজটা আছে, এটা আসলে এটা সম্পর্কে অনেকেরই অনেক ভুল ইনফরমেশন আছে। অনেকের মধ্যে, অনেক রোগীদের মধ্যে অনেকে স্ট্রোককে হার্ট অ্যাটাক মনে করেন, অনেকে মনে করেন যে স্ট্রোক শুধু দেখা যায় যে হাইপার টেনশন হলেই স্ট্রোক হচ্ছে, অথবা প্যারালাইসিস হলেই স্ট্রোক হচ্ছে। সো আমি স্ট্রোক জিনিসটা কি সেটা নিয়ে একটি কথা বলছি। এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, ডেফিনেটলি আমি আনসার করব। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্ট্রোকটাকে আপনি মনে করবেন যে আপনার স্ট্রোকের সিমটম হচ্ছে এবং আপনি ডক্টরকে দেখাতে চান, সেই এক্স্যাক্ট টাইমে যদি আপনি স্ট্রোকটাকে অ্যাড্রেস করতে পারেন, তাহলে স্ট্রোক থেকে কিন্তু যে পার্মানেন্ট ড্যামেজগুলো হয় ওখান থেকে রিকভার করাটা অনেক সহজ হয়ে যায়। অনেকে কোয়েশ্চেন করছেন আমি কেমন আছি। টিপু সেনিরবেদ অ্যান্ড আরিফুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পুরোটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা পেশেন্টদেরকে সার্ভিস দিচ্ছে এবং টিল নাও আমরা এখানকার সব স্টাফ এবং ডক্টররা এখনো ভালো আছি। সো যাই হোক, আমি শুরু করি যে আসলে স্ট্রোক কি সেটা নিয়ে। সো স্ট্রোক হচ্ছে আসলে যেটা বলি যে ব্রেইনের একটা অ্যাটাক, রাইট? সো ব্রেইন যদি আমি আমার লেকচারে কিছু কথা একটু লেম ল্যাঙ্গুয়েজে বলবো সবাইকে বোঝানোর জন্য, এবং কিছু কথা সায়েন্টিফিক ওয়েতে বলবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্লিজ করবেন। সো স্ট্রোক জিনিসটা আসলে যখন আমরা বলি, এটা যদি একটা ডেফিনেশনও আমরা চিন্তা করি, ডেফিনেটলি এটা হচ্ছে একটা যখন আপনার ব্রেইনে যে কোনো কারণে ব্রেন সেলগুলাতে ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, তখনই কিন্তু স্ট্রোকটা হচ্ছে বা স্ট্রোকের সিমটমগুলো হচ্ছে। সো ব্রেন সেলে ব্লাড ফ্লো অথবা ব্লাড সার্কুলেশন যখন হ্যাম্পার হয়, তখনই আমরা দেখছি যে আমাদের আসলে স্ট্রোকটা হচ্ছে। ওকে, একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন hypothyroidism and heart disease? Okay, thank you কোয়েশ্চেনের জন্য। hypothyroidism is a hormonal imbalance, thyroid issues নিয়ে হয়, এবং হার্ট অ্যাটাক ডেফিনেটলি ব্লাড সার্কুলেশন রিলেটেড। তবে কিছু কিছু ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম এবং হার্ট অ্যাটাক অথবা হার্ট ডিজিজ অনেকভাবে কানেক্টেড। হার্ট অ্যাটাক যেরকম হাইপোথাইরয়েডিজম যদি কারো থাকে অথবা হাইপার থাইরয়েডিজম থাকে, থাইরয়েড রিলেটেড যদি কারো কোনো ইস্যুস থাকে, তখন তাদের একটা পালপিটেশন হয়, অনেক সোয়েটিং হয়, অস্থিরতা থাকে। এই জিনিসগুলা আবার হার্ট অ্যাটাকেরও সিমটমস। সো যেখানে কানেকশনটা আমি প্রথমে বলবো রোগীদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যে সিমটমসগুলা অনেকখানি সিমিলার থাকে। অনেক সময় হাইপো অথবা হাইপার থাইরয়েডিজমে চেস্ট টাইটনেসও থাকে, ফিলিংস হয়। সো এই জিনিসগুলো কিন্তু হার্ট অ্যাটাকের সিমটমের সাথে যে ওভারল্যাপ করে যায়।
এবং যখন পালপিটেশন হয়, পালপিটেশন হওয়া মানে আপনার হার্টের মধ্যে ব্লাড ফ্লোটা ইমব্যালেন্স ওয়েতে হচ্ছে। সো সেই জায়গাটায় যদি আমি চিন্তা করি তাহলে ব্লাড ফ্লো ইজ রিলেটেড টু হার্ট অ্যাটাক, এবং হাইপোথাইরয়েডিজমের জন্য অনেক সময় ব্লাড ফ্লো হ্যাম্পার হতে পারে। এইভাবে থাইরয়েড ইস্যুস এবং হার্ট ডিজিজ অনেকভাবে বা হার্ট অ্যাটাক অনেকভাবে কানেক্টেড। বা কিছু কিছু থাইরয়েড ডিজিজে আমাদের অনেক বেশি রেস্টলেসনেস থাকে। সো বেশি রেস্টলেসনেস থাকলেও তখন কিন্তু হার্ট অ্যাটাকের চান্স থাকে। সো ডেফিনেটলি দেয়ার আর সাম কানেকশনস। নাম্বার ওয়ান, যে সিমটমসগুলো ওভারল্যাপ করছে, সো আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনার থাইরয়েড ইস্যুসের জন্য হচ্ছে না হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে। এরকম কিছু হলে তাকে অবশ্যই সাথে সাথে কনসালটেন্টের সাথে কথা বলতে হবে, এবং প্রপার ইনভেস্টিগেশনের থ্রুতে আসলে ডায়াগনোসিস করা সম্ভব যেটা থাইরয়েডের জন্য হচ্ছে নাকি হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে। এবং থাইরয়েড দীর্ঘদিন থাকলে যে ব্লাড ফ্লো রিলেটেড কোনো যদি প্রবলেম হয় সেখানেও আপনার হার্ট অনেক সময় অ্যাফেক্ট হতে পারে। ওকে, আরও কিছু কোয়েশ্চেন দেখছি। কেমন আছেন? ভালো আছি। শাম্মী জুবায়ের কোয়েশ্চেন করেছেন, পালস রেট বেশি হলে কি হার্টের প্রবলেম ধরে নিতে হবে? নো, পালস রেট বেশি হলেই হার্টের প্রবলেম ধরে নেওয়ার কোনো কারণ বা যুক্তিকতা নেই। পালস রেট অনেক সময় আমাদের যখন রেস্টলেসনেস থাকে, কোনো কারণে আমরা এক্সস্টেড থাকি, তখন আমাদের যে পালপিটেশন অথবা পালস রেটটা বেশি থাকতে পারে। সেটা অনেক ইয়াং এজেও হতে পারে, একটু ওল্ড এজও হতে পারে, মিডল এজও হতে পারে, একটা সার্টেন পিরিয়ডের জন্য। তবে যদি আপনার কন্টিনিউয়াসলি পালস রেট বেশি থাকে সব সময়, ইভেন ইন রেস্টিং কন্ডিশন, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একদম রেস্ট নিচ্ছেন, তখন আপনার কোনো এক্সস্টন নেই, আপনার কোনো স্ট্রেস নেই, তারপর আপনার পালস রেট সবসময় ট্র্যাকিকার্ডিয়া যেটাকে আমরা বলি অ্যাবাভ 100 অথবা 90 to 100ও যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস দেখতে হবে। যে একটা হচ্ছে এটা কোন সময় হচ্ছে, রেস্টিং কন্ডিশনেও পালস রেট বেশি কিনা, এবং ভলিউম কীরকম, ভলিউম লো অর হাই এটাও ইম্পর্টেন্ট, এবং ইরেগুলার আর রেগুলার কিনা সেটাও ইম্পর্টেন্ট। সো অনেকগুলো ফ্যাক্টর যখন মিলিয়ে আমরা মনে করব যে পালস রেট সবসময় বেশি থাকছে কোনো রকম টেনশন অথবা এক্সারশন ছাড়া, অথবা এটার ভলিউমটা অনেক হাই ভলিউম অথবা অনেক লো ভলিউম, এবং রেগুলারিটি নেই। লাইক পালস রেটের রেগুলারিটি বলতে আমরা পালস রেটকে বুঝি টিক 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 ইন দিস ওয়ে। যদি এটা এরকম হয়ে যায় টিক টিক দেন স্টপ, আবার টিক টিক, আবার আবার অনেকক্ষণ একই ইন্টারমেনশনে যাওয়ার পরে হঠাৎ করে আবার অনেকগুলো একসাথে বিট হচ্ছে, দিস ইজ ইররেগুলার পালস। সো এই জিনিসগুলো যদি কোরিলেট থাকে পালস রেট বেশি থাকার সাথে, তখন অবশ্যই সেখানে আমরা হার্টের কোনো ইস্যুস আছে কিনা ওটাকে স্ক্রিনিং করে নেব। ওকে, সো আরেকজন কোয়েশ্চেন করেছেন, আপনারা কি হার্ট ব্লকের ট্রিট করেন কিনা? ওকে, খুবই ডিরেক্ট কোশ্চেন, থ্যাংক ইউ। হার্ট ব্লক ডিফারেন্ট কাইন্ড অফ হার্ট ব্লক আছে, মেজর হার্ট ব্লক, মাইনর হার্ট ব্লক। সো ডিপেন্ড করে যে কোন ধরনের হার্ট ব্লক আপনার আছে। অবশ্যই আমরা হার্ট ব্লকের চিকিৎসা করি। কিভাবে করি? সেটা উইদাউট সার্জারি, নন ইনভেসিভ। কিন্তু এটা পেশেন্টের কি টাইপের হার্ট ব্লক, যদি ইফ ইট ইজ মাইনর হার্ট ব্লক, মাইনর হার্ট ব্লক কুড বি ইন মাইনর আর্টারিজ অর মেজর আর্টারিজ। আর যদি মাইনর হার্ট ব্লক বাট মেজর আর্টারিতে হয়েছে, সেই ক্ষেত্রে পেশেন্টের যদি কোনো সিমটম থাকে, শ্বাসকষ্ট, ব্রেথলেসনেস, অথবা ইজেকশন ফ্র্যাকশন অনেক কমে গেছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, ডেফিনেটলি সাথে সাথে সার্জারি দরকার হয়। তখন আমরা আর কোনো অল্টারনেটিভে যাই না, আমরা সার্জারিতে রেফার করে দিই। বাট যদি কোনো পেশেন্টের মাইনর আর্টারিজে হার্ট ব্লকেজ থাকে, সেটা মেজর হোক অথবা মাইনর হোক, বাট আর্টারি বা রক্তনালী আমাদের দু রকমের আছে, একটা হচ্ছে মেজর, একটা মাইনর। সো মাইনরের মধ্যে যদি কোনো হার্ট ব্লক থাকে বা ব্লকেজ থাকে, এবং পেশেন্টের যদি কোনো সিমটমস ওরকম চেস্ট পেইন অথবা পালপিটেশন অথবা স্যাচুরেশন ভালো থাকে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা এখানে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যেটা আপনার ব্লকেজটাকে দূর করে, ব্লকেজটাকে রিমুভ করে, এবং এটা আমরা ইকোকার্ডিওগ্রাম করে এবং ইটিটি করে অথবা অ্যাঞ্জিওগ্রাম করে দেখি যে কোন জায়গাটায় আপনার হার্ট ব্লকটা আছে,
এবং এটা ট্রিটেবল কিনা, এবং এটা ট্রিট করতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় পেশেন্ট কোনো রিস্কে আছে কিনা। যদি পেশেন্ট কোনো রিস্কে না থাকে ডেফিনেটলি আমরা হার্ট ব্লক ট্রিট করি এবং উইদাউট সার্জারি, এবং এতে অনেক পেশেন্ট সার্জারি ছাড়া হার্ট ব্লক থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছেন, এবং আমরাও এই ক্ষেত্রে সাকসেসফুল। বাট আবারও বলছি, ডিপেন্ডিং অন পেশেন্টস কন্ডিশন এবং কি ধরনের ব্লকেজ কোন ধরনের আর্টারিতে আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, আমি কন্টিনিউয়াসলি থাইরয়েডের মেডিসিন নিচ্ছি, তারপরেও রেস্টলেসনেস কমছে না, এটার জন্য কি করা উচিত? ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। সো অফকোর্স থাইরয়েডের মেডিসিন নেওয়ার আপনি নিচ্ছেন কন্টিনিউয়াসলি, আমি জানি না আপনি ফলো আপে আছেন কিনা। যে কোনো মেডিসিন সেটা থাইরয়েডের জন্য হোক, ডায়াবেটিসের জন্য হোক, অথবা হার্টের জন্য হোক, আপনাকে কন্টিনিউয়াসলি নিতে হবে যদি নেওয়ার প্রয়োজন হয়, এবং এভরি 3 মান্থসে আপনাকে ফলো আপ করতে হবে। থাইরয়েডের মেডিসিন আপনি যেটা নিচ্ছেন তাতে আসলে যেই ডোজে আপনি নিচ্ছেন সেখানে আপনার থাইরয়েড হরমোনসগুলো কন্ট্রোলে আছে কিনা সেটা আপনাকে ফার্স্টে দেখতে হবে মিস্টার মারুফ। এবং যদি অনেক সময় যেটা দেখা যায় দীর্ঘদিন ধরে একই ডোজে মেডিসিন নিলে সেটা তখন আর কার্যকরী থাকে না, সেই ক্ষেত্রে তখন মেডিসিনের ডোজ অ্যাডজাস্ট করতে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইভেন হাইপার টেনশনের ক্ষেত্রেও অনেক দিন ধরে একই মেডিসিন নিয়ে উইদাউট এনি ফলো আপ নিতে থাকলে অনেক সময় আপনার আশানুরূপ রেজাল্ট পাওয়া যায় না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিসিনের ডোজটা অ্যাডজাস্ট করতে হবে কিনা এটা জেনে নিতে হবে কনসালটেন্টের কাছ থেকে, এবং তার আগে থাইরয়েডের যে ইনভেস্টিগেশনসগুলো আছে ওগুলো করে নিতে হবে। তারপরে আমরা আসলে বলতে পারবো যে কেন কন্টিনিউয়াস মেডিসিন নেওয়ার পরও আপনার রেস্টলেসনেস কমছে না, নাম্বার 1। নাম্বার 2, যে মেডিসিন ছাড়াও এখন ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আমরা থাইরয়েডের কিছু ট্রিটমেন্ট দিচ্ছি, যেটা একটি স্টেম সেলের মাধ্যমে, এবং আমরা থাইরয়েড স্পেসিফিক সেল দিচ্ছি। সো সেই ক্ষেত্রে কনসালটেশনের মাধ্যমে আপনি যদি সেই ট্রিটমেন্টটা নিতে ইচ্ছুক হন তাহলে কন্টিনিউয়াসলি থাইরয়েডের মেডিসিন খাওয়ার আর প্রয়োজন পড়ে না, এবং এটা অনেক দিক থেকে অনেকভাবে আপনাকে সেভ করবে। কোনো মেডিসিনই কন্টিনিউয়াসলি সারা জীবন খাওয়াটা অ্যাডভাইসেবল না। কিছু কিছু মেডিসিন আছে যেটাকে আমরা বলি লাইফ থ্রেটেনিং কন্ডিশনের জন্য আমাদেরকে খেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই খেতে হবে। বা যে রোগগুলো আমরা সারা জীবন মেডিসিন না খেয়েও কন্ট্রোলে রাখতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট এবং থ্রু স্টেম সেল, সেগুলো আমরা সাজেস্ট করি যে থ্রু স্টেম সেল ট্রিটমেন্ট করে সারা জীবনের জন্য মেডিসিনের লোডটা না রেখে থাইরয়েডটাকে কিভাবে কন্ট্রোলে রাখা যায়, আপনি সেই জিনিসটা যদি অপশনটা চুজ করেন ডেফিনেটলি দ্যাট উইল বি বেটার ফর আ পেশেন্ট। আনাদার কোয়েশ্চেন, আমি আসলে স্ট্রোক নিয়ে কথা বলতে এসেছিলাম কিন্তু হার্ট নিয়ে অনেক কোয়েশ্চেন চলে আসছে, সো আমি হার্টের কোয়েশ্চেন আনসারগুলো করে নিচ্ছি, তারপরে আবার স্ট্রোকের জেনারেল সিমটমসে চলে যাব। Is heart-related disease has any genetic impact? For example, if someone's fathers or mothers had heart blockage, would the child be at risk of having heart disease? Okay. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, থ্যাংক ইউ যে কোশ্চেনটা করেছেন তাকে অনেক ধন্যবাদ। হার্ট ডিজিজ অথবা হার্ট অ্যাটাক অনেক সময় আমরা বলে থাকি এটা জেনেটিক, রাইট? জেনেটিক্যালি আমার বাবার অথবা আমার মার অথবা আমার গ্র্যান্ডফাদার ও গ্র্যান্ডমাদারের হার্টের প্রবলেম আছে, সো আমাদেরও হবে, এরকম একটা ধারণা আমাদের আছে। এখানে আসলে হার্ট ব্লকেজ অথবা হার্ট অ্যাটাকের অনেকগুলো ফ্যাক্টরস আছে, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বলতে পারেন, অনেকগুলো কজ আছে। এটা একটা দুটো কারণে কিন্তু হার্ট ব্লকেজ অথবা হার্ট অ্যাটাক হয় না। যেরকম অনেকে মনে করেন শুধু কোলেস্টেরল বেশি থাকলেই হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ হচ্ছেন অথবা জেনেটিক ইস্যুস থেকে হচ্ছে, ব্যাপারটা এরকম না। এখানে ব্লাড ফ্লোর একটা খুব বড় ইনফ্লুয়েন্স আছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। হার্ট ব্লকেজটা ডেফিনেটলি বডিতে কোলেস্টেরল বেশি জমে গেলে এবং তার সাথে আদার্স কিছু আছে, ক্যালসিয়াম বা কিছু মিনারেলস আছে যেগুলো ভারী মিনারেলস, ওগুলো যখন জমে যায় তখন আসলে ব্লকেজটা হচ্ছে। কিন্তু যদি কারো জেনেটিক, অনেকে যেটা জেনেটিক ইস্যুস একটাই এখানে ফ্যাক্টর, যে ব্লাড ফ্লোটা অনেকের ব্লাডে অনেক কি বলবো, এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ একটা ইস্যুস, যে ব্লাড যদি অনেক ঘন হয়
সো যখন একটা পাতলা জিনিস, তরল জিনিস আপনার রক্তনালীর মধ্য দিয়ে যাবে, সেটা যত ইজিলি যেতে পারবে একটা ঘন জিনিস, ঘনত্ব আমরা বলি ব্লাডের ডেন্সিটি। সো ব্লাডের ডেন্সিটি যদি বেশি হয়, জিনিসটা ঘনত্ব যদি বেশি হয়, তখন কিন্তু ওটা আর্টারির মধ্য দিয়ে অত সহজে প্রবাহিত হতে পারে না। তখন কিন্তু একটা ব্লাড ফ্লো অথবা সার্কুলেশনে হ্যাম্পার হয়। এবং এই জিনিসটা শুধু এই ফ্যাক্টরটা অনেক সময় জেনেটিকভাবে আসে। কিন্তু এই কারো যদি বাবা মার অথবা একদম ফার্স্ট রিলেশনে কারো এরকম হার্ট ডিজিজের ব্যাপার থেকে থাকে, তাদের আরও সচেতন থাকতে হবে যে আমার ব্লাডের ঘনত্বটা হয়তো বা জেনেটিক কারণে বেশি, বাট আমি যদি এখানে আরও কোলেস্টেরলকে জমতে ইনফ্লুয়েন্স করি অথবা বেশি ফ্যাট জিনিস খাচ্ছি অথবা লাইফস্টাইল মডিফিকেশন করছি না, আমার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড লেভেল অনেক বেশি, সেই ক্ষেত্রে জিনিসটা আরও এক্সাজারেশন হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লাডটা আরও বেশি, যখন ব্লাডের মধ্যে কোলেস্টেরল জমে যাচ্ছে অথবা আর্টারির মধ্যে কোলেস্টেরল, তখন আপনার আর্টারির যে ওয়ালটা ন্যারো হয়ে যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু ঘন ব্লাডটা যাওয়ার মানে পসিবিলিটিস আরও কম হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি যে শুধু জেনেটিক কজের জন্যই হার্ট অ্যাটাক হতে পারে তা না, তবে জেনেটিক কজ যদি থাকে, মানে আপনার নিয়ার প্যারেন্টসদের যদি ফার্স্ট প্যারেন্টস অথবা সেকেন্ড প্যারেন্টসদের যদি ব্লাড ঘনত্ব বেশি থাকে বা তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে, আমরা সেখানে আরও বেশি অ্যাওয়্যার হয়ে যাব যেন আমাদের বডিতে টিজি অথবা কোলেস্টেরল বেশি জমতে না পারে, ব্লাডের যে সার্কুলেশন ওটা যেন হ্যাম্পার না হয় এবং ঘনত্বটা ভালো থাকে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু হার্ট ডিজিজকে, আমাদের বাবা মার হার্ট ডিজিজ থাকলেও আমরা আমাদেরটাকে প্রিভেন্ট করতে পারি। সো নট নেসেসারিলি যে আপনার বাবা মার থাকলেই আপনার হবে, আপনার চান্স বেশি, বাট ইউ ক্যান প্রিভেন্ট ইট। সো প্রিভেনশন যদি আপনি করতে চান, তখন আপনি ইনশাল্লাহ আর হার্ট ডিজিজের মধ্য দিয়ে আপনাকে সাফার করতে হবে না। আরও কিছু কোয়েশ্চেন চলে এসেছে। গ্যাস্ট্রিক থেকেও কি বুকে ব্যথা করে অনেক ধরপড় করে? আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, প্লিজ জানাবেন। ওকে, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আর হাইপার অ্যাসিডিটি যে প্রবলেমটা আমাদের হয়, সো এখান থেকে এটাও আমি বলছিলাম যে থাইরয়েডের মতো এটাও কিন্তু হার্ট ডিজিজের বা হার্ট অ্যাটাকের অনেক সিমটমের সাথে ওভারল্যাপ করে। হ্যাঁ, হাইপার অ্যাসিডিটি যাদের আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে পালপিটেশন হচ্ছে অথবা চেস্ট টাইটনেস, যেটা খুব কমন, হার্ট অ্যাটাকেও হয়, হাইপার অ্যাসিডিটিতেও হয়, বা গ্যাস্ট্রিকের প্রবলেম যেটা বলছেন সেখানেও হয়, চেস্ট টাইটনেসটা আসে, বার্নিং সেন্সেশন আসে, অনেক সময় চেস্ট পেইনও হয়। সো অফকোর্স যদি অ্যাসিডিটির কোনো ইস্যুস থাকে, এই সিমটমসগুলো থাকে, কিন্তু এতে হার্টের কোনো প্রবলেম হয় না, তবে অবশ্যই আপনার অ্যাসিডিটির যে প্রবলেমটা আছে ওটাকে অ্যাড্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। সো কি মেডিসিন খাচ্ছেন আমি ঠিক জানি না, অ্যাসিডিটির সাথে অনেক কিছু রিলেটেড, যেরকম কনস্টিপেশন এটা রিলেটেড, আপনার ফুড হ্যাবিট রিলেটেড, আপনার ওয়াটার ইনটেক রিলেটেড। সো এই জিনিসগুলোকে আপনাকে অ্যাড্রেস করলে আপনি হয়তোবা অ্যাসিডিটি থেকে শুধু ওষুধ ছাড়াও ভালো থাকতে পারেন। হ্যাঁ, সো ডেফিনেটলি আপনি আপনার কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে হাইপার অ্যাসিডিটি এই ধরনের যে ডিজিজগুলো আছে, স্টমাক ইস্যুস নিয়ে আমরা কিছু নতুন টেকনোলজি নিয়ে এসেছি, জার্মানি টেকনোলজি, সেটা দিয়েও মেডিসিন ছাড়াও আপনার অ্যাসিডিটিটাকে কন্ট্রোল রাখছি। So if you interested, you can visit European Wellness as well. আরেকটি কোয়েশ্চেন এসেছে, my friend told me that you can find out there is any problem in my heart in advance, is true or so? How? Okay, so অবশ্যই এটা শুধু আমি কেন, যে কোনো ডক্টরই এটা অন্তত এটা প্রত্যেকটা ডক্টর যে বুঝতে পারবেন একটা পেশেন্টকে দেখে, তার ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে এবং তার ইনভেস্টিগেশন রেজাল্ট নিয়ে যে হার্টের কোনো ইস্যুস আছে কি না, এটা হচ্ছে সব ডক্টরের জন্য প্রযোজ্য। আপনার কোয়েশ্চেন হচ্ছে ইউরোপিয়ান ওয়েলনেসে আমরা কিভাবে অনেক সময় আগে থেকে অ্যাজাম্পশন করতে পারি যে ইন ফিউচারে
আপনার হার্টের কোনো ইস্যুস বা হার্টের ইস্যুস বলতে আমরা সাধারণত হার্ট অ্যাটাক আর ব্লকেজকেই এখন বুঝতে পারছি, কারণ অন্য যে ডিজিজগুলো আছে ইসকেমিক হার্ট ডিজিজ ছাড়া অন্য ডিজিজগুলো বিভিন্ন কারণে হয়। ইসকেমিক হার্ট ডিজিজই আসলে আমাদের লাইফস্টাইলের জন্য এবং বিভিন্ন আমাদের ফুড হ্যাবিটের জন্য এখন ডেভেলপ করছে এবং সেখান থেকে হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লকেজগুলো হচ্ছে। সো ইসকেমিক হার্ট ডিজিজ আছে কি না এটা বোঝার জন্য অবশ্যই ইউরোপিয়ান ওয়েলনেস কিছুটা হলেও অ্যাডভান্সলি বুঝতে পারে, বিকজ আমাদের এখানে কিছু ডিভাইস আছে যেটার থ্রুতে আমরা আপনার ব্লাড ফ্লোটা দেখতে পারি। আমি আমার লাইফের শুরু থেকেই বলছি যে ব্লাড ফ্লোর সাথে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটোরই খুবই ক্লোজ ইন্টারকানেকশন আছে। সো আমাদের ডিভাইসের থ্রুতে আমরা দেখতে পারি যে আপনার ব্লাড ফ্লোটা কেমন আছে। যদি আপনার ব্লাড ফ্লো ভালো থাকে, এবং আমি শুধু না, এটা পেশেন্ট যে আসবে আমাদের সেন্টারে তাকেও দেখানো হবে থ্রু দ্য মনিটর উইথ 1 drop of blood, যে how is your blood flowing within your arteries. So this is a very new technology. So medical science এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সবসময় ইনভেস্টিগেশন করে কোলেস্টেরল জমার পরে আমি বলছি আপনার ব্লকেজ, অথবা অ্যানজিওগ্রাম করার পরে আমি বলছি আপনার ব্লকেজ। কিন্তু তার আগেই যদি আমরা জানতে পারি যে আমাদের ব্লাড ফ্লোটা ডিউ টু এনি রিজন আমার ব্লাড ফ্লোটা হ্যাম্পার হচ্ছে, তখনই কিন্তু যদি প্রিভেনশন নেওয়া যায় তাহলে আপনার হার্ট অ্যাটাক অথবা ব্লকেজ হওয়ার পসিবিলিটিস অনেকখানি কমে আসে। সো ডেফিনেটলি ইয়েস, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় এমন কিছু ডায়াগনস্টিক ডিভাইস আছে যেখান থেকে অনেকখানি বোঝা সম্ভব যে আপনার ব্লাড ফ্লো ভালো আছে কিনা। সো দিস ইজ ওয়ান ডিভাইস। উই হ্যাভ অ্যানাদার ডিভাইস যেখানে যদি কোনো কারণে আপনার হার্ট সেল কিছু হলেও ড্যামেজ হয়ে যায় অথবা ব্লাড ফ্লো ভালো থাকে না, তখনও আমরা কিন্তু বুঝতে পারি। ওখানে দেখা যায় যে বিভিন্ন কালার শো করে, যে হার্টে যদি রেড কালার আসে আমরা তখন বুঝতে পারি যে দ্যার ইজ সামথিং ইন হার্ট। সো ব্লাড ফ্লো দেখে এবং হার্টের সেল ড্যামেজ দেখে আমরা বুঝতে পারি যে ইন ফিউচারে আপনার হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটিস আছে কি না। তার সাথে অবশ্যই আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি, আপনার ফ্যামিলি হিস্ট্রি, এগুলো কোরিলেট করতে হবে। সো সমস্ত কিছু কোরিলেট করতে পেরে আমরা এই ডায়াগনোসিসটাতে আসতে পারি। সো আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন। দিস ইজ ট্রু অ্যান্ড দিস ইজ উইথ সাম ডায়াগনস্টিক ডিভাইস অ্যান্ড ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্লিনিক্যাল নলেজ। সো সব কিছু একসাথেই করে আমরা এই ডায়াগনোসিসটা করতে পারছি। ওকে, another question is taking Zolium for long time for sleeping aid destructive to health? Asif Firoz. Okay, so thank you for your question. Jodi, if I am not wrong, Zolium is a sedative drug and it is from alprazolam group, or not midazolam, alprazolam or something. And Zolium হচ্ছে sedative drug, right? Sleeping pill. So sleeping pill যদি long time ধরে আপনি নেন, definitely this is destruction for your health. Maybe it is in low dose or it is in high dose, doesn't matter. But sleeping pill long time নেওয়ার জন্য কখনোই কোনো ডক্টর অ্যাডভাইস করেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে যেরকম হার্ট অ্যাটাকে, যারা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে এই ধরনের পেশেন্টস, স্ট্রোকের পেশেন্টস, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সিডেটিভ আমরা স্ট্রোকের পেশেন্টদের সহজে দিতে চাই না। রেস্টলেস কিছু পেশেন্ট থাকে, সাইকোলজিক্যাল কিছু ইস্যুস থাকে অনেকের, যারা রিয়েলি ইনসমনিয়াতে ভুগছেন অথবা কোনোভাবেই ঘুমাতে পারছেন না, কিন্তু আপনার হার্টের জন্য ঘুমটা অবশ্যই আপনার জরুরি। আমি বলবো পোস্ট হার্ট অ্যাটাক অথবা এই ধরনের কোনো সিমটমের ক্ষেত্রে যেখানে একটা মাইল্ড ডোজে একটা সিডেটিভ আপনার প্রয়োজন, ডক্টর যদি সেটা প্রেসক্রাইব করে এবং আপনার আদার প্যারামিটার যদি ভালো থাকে লাইক কিডনি, লিভার, সো সেই ক্ষেত্রে উইথ ডক্টরস প্রেসক্রিপশন উইথ স্পেসিফিক হেলথ কন্ডিশন আপনি হয়তো বা সিডেটিভ লং টাইম নিতে পারেন, বাট স্টিল ইউ হ্যাভ টু বি আন্ডার ফলো আপ উইদিন এভরি 2 to 3 months উইথ ইউর ডক্টর।
সো উইদাউট নোটিসিং দ্য ডক্টর কন্টিনিউয়াসলি কোনো স্লিপিং পিল নেওয়া ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য পেশেন্টস। তো যে কোনো ডক্টরই এটা হয়তো বা অ্যাডভাইস করবেন না। তো ডেফিনেটলি উইদাউট ডক্টর কনসালটেশন, উইদাউট স্পেসিফিক কন্ডিশন কন্টিনিউয়াসলি কোনো রকমের স্লিপিং পিল নেওয়াটা ইজ হার্মফুল ফর ইউর হেলথ। আশা করি আনসারটা পেয়েছেন। কেউ একজন আমাদের অ্যাড্রেস চেয়েছেন মেবি, সো আমি আমার মার্কেটিং টিমকে রিকোয়েস্ট করব শিপন সাদিককে আমাদের অ্যাড্রেসটাকে মেসেজ করে দেওয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওমিপ্রাজল 20, ওমিডন এগুলো খাচ্ছি। ওকে ওকে, আমি মনে হয় যে অ্যাসিডিটির কথা বলছিলেন উনি এই কোয়েশ্চেনটা করেছেন যে আপনি ওমিপ্রাজল 20 এবং ওমিডন খাচ্ছেন। ওকে, যদি আপনার ডক্টর এটা সাজেস্ট করে থাকেন তো ডেফিনেটলি ইটস গুড ফর ইউ, বাট স্টিল আমি বলবো আপনার ডক্টরের সাথে আবার কনসাল্ট করেন, করে যদি কোনো ডোজ, ওমিপ্রাজল হচ্ছে আমরা ফার্স্ট লাইন বলি, তারপরে আরও কিছু সেকেন্ড লাইন, থার্ড লাইন অ্যান্টি অ্যাসিডিটির জন্য মেডিসিন আছে, অ্যান্টি আলসারেটিভ মেডিসিন আছে। ওমিপ্রাজলের পরে ইসমোপ্রাজল আছে, অনেকে ইসমোপ্রাজলে রেসপন্স করে, অনেকে প্যান্টোপ্রাজলে রেসপন্স করে। তো সো ডেফিনেটলি আপনি যদি লং টাইম ধরে ওমিপ্রাজল নেন এবং এটা কোনো ইফেক্টিভ না হয়, আপনি আপনার রেসপেক্টিভ ডক্টরের সাথে কথা বলতে পারেন। হি উইল চেঞ্জ ইউর মেডিসিন ডোজ অর মেডিসিন প্যাটার্ন। বাট আবারও বলছি যে আমরা চেষ্টা করি ইউরোপিয়ান ওয়েলনেসে এভাবে কন্টিনিউয়াস মেডিসিনের মাধ্যমে পেশেন্টকে ইউজ টু না করে ন্যাচারাল ওয়েতে কেন আপনার অ্যাসিডিটি হচ্ছে সেই কারণগুলোকে রিমুভ করে, অনেক সময় কোলনে অনেক টক্সিনস থাকলে দেখা যায় যে অ্যাসিডিটি বেশি হয়, সেই টক্সিনসগুলোকে রিমুভ করে আমরা কিন্তু এই হাইপার অ্যাসিডিটি ট্রিটমেন্টটা করে থাকি। সো ইটস আপ টু ইউ যে আপনি কোনটা নিতে চাচ্ছেন, মেডিসিন অর ন্যাচারাল ওয়েতে হিলিং। সো ডেফিনেটলি ইউরোপিয়ান ওয়েলনেস ফিলামেডিকা আপনাকে হেল্প করতে পারবে, আদারওয়াইজ ইউ ক্যান কনসাল্ট উইথ ইউর রেসপেক্টিভ ডক্টর। Next question, Madam, my father-in-law is a stroke patient and being paralyzed since 2004. He is a IBS patient. How can you help such patient in your center? Okay, অনেকক্ষণ পরে আসলে আজকে টপিকের উপর একটা কোয়েশ্চেন পেলাম, থ্যাংক ইউ। সো ওকে, আমরা আসলে স্ট্রোক নিয়ে কথা বলার জন্যই আজকে লাইভটা করছিলাম। সো স্ট্রোকের ইন্ট্রোডাকশনে আর যাচ্ছি না, আপনার আনসারই করছি যে ইফ হি ইজ প্যারালাইজড অনেক ধরনের হয়, সেমি প্যারালাইজ, হাফ প্যারালাইজ, ফুল প্যারালাইজ। সো ওয়ান সাইডেড, বোথ সাইডেড। সো কোন হেমিস্ফিয়ারে, ব্রেইনের যেই হেমিস্ফিয়ারে প্রবলেম হয় তার অপোজিট সাইডে প্যারালাইসিসটা হয়। প্যারালাইসিস হলে যেটা হয় ফ্ল্যাফি হয়ে যায় মাসেলগুলো, ওগুলোকে আমরা অরিজিন এবং অ্যানাটমিক্যালি অরিজিন এবং ইনসারশন অনুযায়ী যে কোথা থেকে বোনসের, কোথা থেকে মাসেলের উৎপত্তি হয়েছে এবং কোথায় যে শেষ হয়েছে, এই দুটো জায়গায় স্টিমুলেশন করে দেয়। সেই ক্ষেত্রে প্যারালাইসিস পেশেন্টগুলো অনেক উপকৃত হয়। সাথে ফিজিওথেরাপি, ইটস আ মেনটেন্যান্স ওয়ে ফিজিওথেরাপিটা, কিন্তু ফিজিওথেরাপি দিয়ে যাদের ইমপ্রুভ হচ্ছেন না তারা অবশ্যই আমাদের এই ডিভাইসটা বায়োমায়োস্টিমুলেটর, দিস ইজ অলসো জার্মানি ডিভাইস, এবং এখানে অনেকগুলো ফাংশনস আছে বায়োমায়োস্টিমুলেটরের। তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এইসব প্যারালাইসিস পেশেন্ট যারা আছেন তাদের মাসেল যে উইকনেসটা ডেভেলপ করেছে সেই মাসেল উইকনেসটাকে আমরা কমিয়ে দিই এবং মাসেলটাকে মোর স্ট্রেংথেনিং করি এবং মাসেল বিল্ডটাকে বা মাসেল মাসটাকে বিল্ড করার চেষ্টা করি, এবং এতে ফিজিওথেরাপির চেয়েও আপনি অনেক বেশি উপকার পাবেন। আর আইবিএস এর জন্য ডেফিনেটলি আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, কোলন হাইড্রোথেরাপি আছে, এছাড়াও আমরা প্রোবায়োটিক্স দিয়ে ট্রিটমেন্ট করি। সো আইবিএস পেশেন্টকেও আমরা কোলন হাইড্রোথেরাপি অথবা অন্য কোনো আরও যদি ওনার আইবিএস এর রুট অফ কজটা শুধু ডায়েট হয়, সেই ডায়েটগুলোকে অ্যাভয়েড করিয়ে আমরা এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি। সো ডেফিনেটলি আপনার ফাদার ইন ল এর জন্য প্রপার ট্রিটমেন্ট আমাদের এখানে আছে। শিপন সাদিক অ্যাড্রেস চেয়েছেন, আমরা অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন ইজ দেয়ার পসিবিলিটি অফ 100% রিকভারি অ্যাট ইউর সেন্টার ফর হুইচ ডিজিজ? আমি বুঝতে পারিনি। ইফ ইট ইজ অ্যাবাউট প্যারালাইসিস, যেহেতু আমরা স্ট্রোক নিয়ে কথা বলছি, সো প্যারালাইসিস পেশেন্টদের জন্য 100% রিকভারি নট পসিবল। সো পসিবল যদি সেটা খুব আর্লি স্টেজে চলে আসে। যারা ফুল প্যারালাইজড হয়ে গিয়েছেন তাদের জন্য আমরা এক্সপেক্ট করি যে একদম বেড বাউন্ডেড না হয়ে
যদি তারা নিজেরাই হেঁটে চলে কাজ করতে পারে মাসল স্ট্রেংথেনিং এর মাধ্যমে, সেই ক্ষেত্রে সেটাই তাদের জন্য যথেষ্ট, এবং সেটাই অনেকের ক্ষেত্রে হয় না। বিকজ প্যারালাইসিস হচ্ছে একটা সিমটম, ওনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, ব্রেনের সেল ড্যামেজ হয়ে গেছে। উই ক্যান ইমপ্রুভ ইট, উই ক্যান মেক ইট বেটার, উই ক্যান ইমপ্রুভ ইউর কোয়ালিটি, লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, আপনাকে আরও বেটার করতে পারি। আপনি হয়তো বা বেড বাউন্ডেড হয়ে আছে, আপনাকে আমরা সক্ষম যে, কিন্তু আপনার ব্রেন সেলস যেখানে ড্যামেজ হয়ে গেছে সেখানে কখনোই 100% রিকভারি আসবে না। উই ক্যান ডু রিকভারি আপ টু 60 to 70%। এবং আমি জানি না হয়তো বা কোনো ডক্টরই মানে ব্রেন সেল ড্যামেজ হয়ে গেলে সেখানে 100% রিকভারির কোনো রকম কোনো চান্স আছেন বলে বলবেন না। বাট হ্যাঁ, আমরা যেটা করতে পারি, যে বললাম যে যদি প্যারালাইসিস হয়ে যায়, আমরা বায়োমাস স্টিমুলেটর দিয়ে মাসেল স্ট্রেংথটাকে বাড়িয়ে ওনাকে আগের মতো দৌড়াদৌড়ি হয়তো বা করতে পারবেন না, নিজের নর্মাল যে রেগুলার লাইফটা সেটা উনি মেনটেন করতে পারবেন। এবং আমাদের আরও কিছু ট্রিটমেন্ট আছে স্ট্রোকের জন্য আমাদের এখানে, সেটা আমরা ওজোন ট্রিটমেন্ট বলে থাকি, ওজোন থেরাপি অথবা ওজোন ট্রিটমেন্ট। এর মাধ্যমে আপনার যে ব্রেন সেলগুলা যেগুলা ড্যামেজ হয়ে গিয়েছে যেখানে, এবং যেগুলো সাধারণত স্ট্রোকটা অনেক পেশেন্টদেরই দেখবেন স্ট্রোকটা একটা ক্রনিক্যালি হতে থাকে, একবার হয়ে আবার হওয়ার একটা পসিবিলিটিস থাকে, ওইটাকে আমরা প্রিভেন্ট করতে পারি যে ওজনের মাধ্যমে একটা মাইক্রো সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে পারি। ব্রেনে যে ছোট ছোট আর্টারিসগুলো আছে ওখানে যদি ছোট ছোট ইনফ্রাক্ট থাকে ওগুলোকে রিমুভ করতে পারি, ক্লিন করতে পারি। সো ফার্দার স্ট্রোক থেকে প্রিভেন্ট করার ক্ষেত্রে আমরা 100% হেল্প করতে পারি, প্যারালাইসিস থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি 60 to 70%। বাট যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সম্পূর্ণভাবে সেলগুলোকে রিকভার করার এখন পর্যন্ত কোনো সায়েন্স এখনো ডেভেলপ হয়নি, হয়তো বা ইন ফিউচারে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হ্যালো ম্যাম, ডাজ ইট বায়োমাস স্টিমুলেটর ওয়ার্কস ফর প্যারালাইজড পেশেন্টস? হ্যাঁ, আমি বায়োমাস স্টিমুলেটর নিয়ে আমাদের ফেসবুক পেজে একটা রেকর্ডিং আমার আছে অলরেডি। সো শুধু প্যারালাইজ পেশেন্টের জন্য না, অনেকগুলো ফাংশন যেটা আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্যারালাইজ পেশেন্টদের জন্য বায়োমাস স্টিমুলেটর খুব অ্যাক্টিভলি কাজ করছে। এবং আমি বারবার বলছি খুবই সায়েন্টিফিক্যালি, যেটা ফিজিওথেরাপিতে হয় না সেটা আমরা এখানে স্পেসিফিকভাবে মাসেলের অরিজিন এবং ইনসারশনকে স্টিমুলেট করছে। সো ফুল মাসেল স্টিমুলেট হচ্ছে থ্রু ভাইব্রেশন। সো এর মাধ্যমে আসলেই অ্যামেজিং একটা রেজাল্ট আমরা পেয়েছি এবং খুব ভালো কাজ করে প্যারালাইসিস পেশেন্টদের জন্য। এছাড়াও এটার অনেকগুলো ফাংশনস আছে, আমার রেকর্ডিংয়ে সেটা আছে। তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ফাংশন যে এটা বেলি ফ্যাটকেও, ভিসেরাল ফ্যাটকেও রিডিউস করে। দেন অনেকভাবেই এটা মাসেল যারা হচ্ছে জিমন্যাস্টিজিয়াম আছেন, সিক্স প্যাকস করতে চান, তাদের মাসেল বিল্ড আপ করে। সো সহজেই বুঝতে পারছেন যে মাসেল উইকনেসের ক্ষেত্রে বায়োমাস স্টিমুলেটর খুব ভালো একটা ফাংশনস দিচ্ছে এবং কাজ করছে উইদাউট এনি সাইড ইফেক্ট অ্যান্ড মেডিসিন। একজন কোয়েশ্চেন করেছেন, আমি একটু পড়ছি, কোয়েশ্চেনটা একটু বড়, যে ইসিজি করিয়েছিলাম, একটা দাগ উপরের দিকে ছিল, আপনি যে বললেন তাই হয়েছিল, হঠাৎ করেই প্রচণ্ড বুকে ব্যথা, বমি, আমার অনেক খারাপ অবস্থা ছিল, 3 মাস গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বলেছে, প্লিজ আপনাদের অ্যাড্রেসটা দিবেন। ওকে, থ্যাংক ইউ সাজিয়া। মার্কেটিং টিম প্লিজ সাজিয়া মেকওভারকে আমাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেন। ওনার হয়তো বা অ্যাসিডিটি এবং হার্ট অ্যাটাক নিয়ে একটা কনফিউশন আছে এবং উনি হয়তো বা আমাদেরকে দেখাতে চাচ্ছেন। ডেফিনেটলি আপনি ইউ আর ওয়েলকাম হিয়ার, আমরা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আমাদের এখানে অলরেডি একজনকে অ্যাড্রেস পাঠিয়েছি, এটা ধানমন্ডি 27-এ। সো চলে আসবেন, আমরা দেখি কি করতে পারি আপনার জন্য। ওকে, একজন বলেছেন থ্যাংকস ফর নাইস রিপ্লাই অ্যান্ড ডিটেলস ডেলিভারেটিং অফ দ্য মেডিকেল ইস্যুস। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সো ওকে, নিশ্চয়ই সাজিয়া, আমি চেষ্টা করছি আপনার প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার। প্লিজ আমি আরও ডিটেলসে বলতে পারবো যখন আমি
ফেস টু ফেস পেশেন্টের সাথে কথা বলি, তখন আমার এক্সপ্লেনেশনটা আরও ইজি হয় করার জন্য, আমার মনে হয় পেশেন্টের বুঝতেও অনেক সুবিধা হয়। সো অবশ্যই আপনি আসলে আমরা আপনার সাথে ডিটেলসে কথা বলবো। Next question, I have insomnia problem from last year. Is it curable or do you have any treatment? Okay, first of all, insomnia diagnosis টা properly হতে হবে। যিনি কোশ্চেনটি করেছেন সারানা বিলা, আমি তাকে প্রথমেই বলছি যে শুধু রাতে ঠিকমতো ঘুম না হলে অথবা স্লিপিং ডিসঅর্ডার থাকলেই দ্যাট ইজ নট ইনসোমনিয়া। ইনসোমনিয়া হচ্ছে স্লিপিং ডিসঅর্ডারের একটা টাইপ, ওয়ান অফ দ্য টাইপ অফ স্লিপিং ডিসঅর্ডার। দেয়ার আর টু মেনি কাইন্ডস অফ স্লিপিং ডিসঅর্ডার। কেউ কেউ আছেন বেডে যাওয়ার পরেও ঘুম আসছে না, সারা রাত কেটে যাচ্ছে, ঘুম আসছে না। কেউ কেউ আছেন ঘুম আসছে কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি ঘুমটাকে ব্রেক হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। কেউ কেউ আছেন যাদের নাইট মেয়ার্স আসছে বারবার। সো দেয়ার আর মেনি কাইন্ড অফ স্লিপিং ডিসঅর্ডার। So insomnia one kind of sleeping disorder. So sleeping disorder অথবা insomnia আগে properly diagnosis যদি হয়, if it is true insomnia, definitely European Wellness Villa America অথবা আমাদের সেন্টারে এটার একটি খুব সায়েন্টিফিক সমাধান আছে, খুব ভালো একটি সায়েন্টিফিক সমাধান আছে যেখানে আপনি উইদাউট এনি মেডিসিন আপনার ইনসোমনিয়াটাকে রিকভার করতে পারবেন। বাট আমি প্রথমেই বলছি যে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সত্যি আপনার ইনসোমনিয়া আছে কি না। ইফ ইট ইজ ইনসোমনিয়া, ডেফিনেটলি উই ক্যান ট্রিট ইট উইদাউট এনি মেডিসিন অ্যান্ড ইট ইজ কিউরেবল। সো অবশ্যই সাথে সাথে আপনাকে অনেক কিছু খেয়াল করতে হবে। ইনসোমনিয়ার কজ কি, রুট অফ কজ কি। যদি কখনো অনেক সময় বডিতে অনেক হেভি মেটাল অথবা টক্সিনস যদি জমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ঘুমের ডিস্টার্ব হয়। সো সেগুলো যদি আমরা ডিটক্সিফিকেশন করতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, এবং আপনার যে ঘুমের যে ক্লকটা আছে অথবা ঘুমের জন্য যে হরমোনটা রেসপন্সিবল, সেই হরমোনটাকে যদি আমরা স্টিমুলেট করে দিই, তাহলে সারা জীবন আপনার ওষুধ ছাড়াই আপনার ইনসোমনিয়া হোপফুলি কিওর হয়ে যাবে। সো দেয়ার ইজ নো ডাউট, বাট স্টিল আমি বলি যে পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে, ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট প্রয়োজন হয়। এই জন্য ভিজিট করতে হবে এবং আপনার সকল ক্লিনিক্যাল কন্ডিশনগুলোকে আমরা মাথায় রেখে আপনাকে ট্রিটমেন্ট করব। আরেকজন কোয়েশ্চেন করেছেন, আমার অনেক চাপ দিয়ে বুকে ব্যথা ছিল, এরপর শ্বাসকষ্ট উঠেছিল, 10 দিন অ্যান্টিবায়োটিক্স খেয়েছিলাম, এখন 1 মাস ধরে নেই। সো এখন কি করব? ওকে সরি, আপনার মানে কোশ্চেনটা পড়তে আমার একটু সময় লাগলো। বুকে আপনি বলছিলেন আপনার বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট ছিল, 10 দিন অ্যান্টিবায়োটিক্স খেয়েছেন। সো বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট আসলে কোথা থেকে হয়েছে, মানে এখন তো কোভিড-19 সিচুয়েশন। সো কোভিড-19 যদি পজিটিভ কিনা আমরা সেটাও বুঝতে পারছি না আপনার কোয়েশ্চেনটা দেখে। আপনি যদি টেস্ট না করিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি কোভিড-19 পজিটিভ হয়ে থাকে, তখন বুকে ব্যথা শ্বাসকষ্ট এগুলো খুব কমন সিমটম অফ কোভিড-19। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকে অনেক সময় ইমপ্রুভ করার কথা। আর যদি আপনি করিয়ে থাকেন যেটা নেগেটিভ, বাট আপনার মনে হয় যে হার্ট রিলেটেড কোনো ইস্যুস, সেখানে আপনি কেন অ্যান্টিবায়োটিক্স নিয়েছেন আমি বুঝতে পারছি না। বিকজ হার্ট ইস্যুসে কখনো আমরা সাধারণত কোনো রকমের ইনফেকশন না থাকলে অ্যান্টিবায়োটিক দেই না, এবং ইনফেকশন থাকলে সেখানে জ্বর আসার কথা। সো এখন আপনার যেটা করণীয়, আই উড সে, আমি ডিটেলসে আরেকটু জানতে চাই যে আপনি এরপরে ফলো আপ করেছেন কিনা এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, বা 1 মাস হয়ে গেছে, এখন আপনি কোনো ইসিজি করিয়েছেন কিনা, আপনার ব্লাড প্যারামিটারগুলো ভালো আছে কিনা, এগুলো দেখাটা খুবই ইম্পর্টেন্ট। নাইট্রো খেয়েছেন, আচ্ছা নাইট্রো এসআর খেয়েছেন। নাইট্রোমিন হার্ট অ্যাটাকের জন্য, হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড কোনো প্রবলেমের জন্য এটা দিয়ে থাকে, যে পেইনটা কমে যায়। কারণ অনেক সময় পেইন থাকলে নাইট্রোমিন স্প্রে দিলে পেইনটা রিলিজ হয়, তখন কিন্তু আপনার সিমটমসগুলো অনেক রিলিভ হয়। সো এসআর 1 মাস খেয়েছেন, অবশ্যই আপনাকে একটা ফলো আপ ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম অথবা ইটিটি করতে হবে।
এবং করার পরে ওইটার রেজাল্ট দেখে আমরা বলতে পারবো যে নাইট্রোমিন এসআর আপনাকে আর নিতে হবে কিনা। এবং ডেফিনেটলি আপনার লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল এই জিনিসগুলো দেখতে হবে। আপনি লিখছেন যে আপনার জ্বরও ছিল হয়তোবা, তাহলে আপনাকে সেজন্য অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে। বাট ইফ ইট ইজ নট কোভিড-19, আপনার যে সিমটমসগুলা, ইটস লাইকলি যে আপনার হার্ট অ্যাটাক না হলেও ব্লাড ফ্লো রিলেটেড কোনো ইস্যুস আছে। So definitely you have to go through under some investigations like ECG, echo or ETT, and some lipid profile, diabetes as well, sometimes thyroid test করতে হয়। সো এই জিনিসগুলো আপনি যদি কোনো কনসালটেন্টকে দেখে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, তার কাছে আবার অবশ্যই ফলো আপে যাবেন, গেলে উনি এই জিনিসগুলো নিশ্চয়ই আপনাকে করতে দিবেন। আর যদি আপনি মনে করেন ইউ ওয়ান্ট টু ভিজিট আস ইউরোপিয়ান ওয়েলনেস হুইল আমেরিকা, সেখানেও আপনি আসতে পারেন। আমরা দেখে দিতে পারবো ইনশাল্লাহ যে আপনার হার্টের কোনো প্রবলেম হয়েছে কিনা, অথবা হার্ট ডিজিজ রিলেটেড কিনা, এবং নাইট্রোমিন আপনাকে আর কন্টিনিউ করতে হবে কিনা। সো আমি তখন একটা সমাধান দিতে পারবো, যে রোগী না দেখে সমাধান দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। যদিও আমি আজকে অনেক লেট করেই এসেছি লাইভে, তারপরও ওকে, আসলে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন স্ট্রোক রিলেটেড কম আসছে, আরও অনেক কোয়েশ্চেন আসছে। সো আমার তারপরও যেটা উদ্দেশ্য আমার ছিল সেটা সফল, যে আপনাদের অনেক কিছু জানার আছে সেগুলো আমি আনসার করতে পারছি। আপনি একটু আগে যিনি হার্টের ইস্যুস নিয়ে কথা বলছিলেন, উনি বললেন ওনার ডায়াবেটিসও ছিল। সো ডেফিনেটলি এগুলো সমস্ত কিছু আপনার এখন ফলো আপ করতে হবে, যেহেতু আপনার কিছু এ ধরনের সিমটম হয়েছে। ইটস নট রাইট টাইম টু স্টে অ্যাট হোম। আপনি প্লিজ ডক্টরকে দেখিয়ে উইথ প্রপার, অবশ্যই আমি বলবো যে মানে প্রপার সব কিছু হাইজিন মেনটেন করে এবং মাস্ক, গ্লাভস ইউজ করে আপনি আপনার কনসালটেন্ট অথবা ইউরোপিয়ান ওয়েলনেস হুইল আমেরিকাতে ভিজিট করুন। কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা হয়েছে কোভিড-19, এখন অনেক এই ক্রাইসিসগুলো আমরা দেখছি যে আমরা আসলে বের হতে পারছি না বিভিন্ন কারণে, এবং বের হলে এটার ছড়িয়ে যাওয়ার প্রবণতা, কোভিড-19 স্প্রেড করার প্রবণতা বেশি আসছে। এই জন্য আমরা বাসায় বসে অনেক ক্রনিক ডিজিজগুলোকে আসলে অনেক আনট্রিটেবল অবস্থায় ফেলে রেখেছি। সো সেখান থেকে অনেক কমপ্লিকেশনস হচ্ছে। মনে রাখবেন কোভিড-19 কিন্তু তাদেরকে আরও বেশি অ্যাটাক করে, বা তাদের মৃত্যুর হার বেশি যাদের সিস্টেমিক ডিজিজ লাইক ডায়াবেটিস, কিডনি ডিজিজ অথবা হার্ট ডিজিজ আছে। সো আমাদের কিন্তু এগুলো ট্রিট করতে হবে। তো সমস্ত হাসপাতালে এখন যথেষ্ট পরিমাণ প্রোটেকশন নিয়েই কাজ করছে। সো যেরকম আমরা পার্সোনালি ডেইলি 10টার বেশি রোগী দেখছি না, সেরকম করে হলেও আপনি হয়তো বা একটু ডিলে হবে অ্যাপয়েন্টমেন্ট পেতে, কিন্তু তারপরেও আপনার উচিত, আপনার যেহেতু এতগুলো সিমটম এসেছে এবং আপনার আন্ডারলাইন কিছু ডিজিজও আছে, আপনার ডেফিনেটলি কনসালটেন্টের সাথে কথা বলা উচিত। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে আমরা স্ট্রোক নিয়ে যখন বেশি কথা বলতেই পারলাম না, জাস্ট কিছু টাচ আপ দিয়ে যাচ্ছি যে স্ট্রোকটা মেইনলি ব্রেইনে ব্লাড ফ্লো যখন হ্যাম্পার হচ্ছে তখন স্ট্রোক হচ্ছে। এবং স্ট্রোক সাধারণত যদি অনেক ধরনের স্ট্রোক আছে, খুব মেজরভাবে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। একজন আমাদের অ্যাড্রেস চেয়েছেন সঞ্জিদা রহমান। সো সঞ্জু, মার্কেটিং টিম প্লিজ অ্যাড্রেসটা প্রোভাইড করে দেবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো স্ট্রোক মেইনলি দুইটা মেজর পার্টে আমরা ভাগ করেছি, যে একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। সো হোয়াট ইজ হিমোরেজিক স্ট্রোক অ্যান্ড হোয়াট ইজ ইসকেমিক স্ট্রোক, এটা খুব শর্ট করে বলতে হলে, ইসকেমিক স্ট্রোকটা তখন হয় যখন, বারবার আমি বলছি, ব্লাড ফ্লো যদি হ্যাম্পার হয়, ইসকেমিয়া যদি হয়, আমাদের হার্টে যেরকম ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ব্রেনেও এরকম ইসকেমিক স্ট্রোক হয়। সো ব্লাড ফ্লো হ্যাম্পার হলে তখন আমাদের ইসকেমিক স্ট্রোকটা হয়, এবং এটা একটু বেশি কমন, মেজর কমন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সো এই জন্যই আমি বারবার বলছি আপনার ব্লাড ফ্লো ভালো আছে কিনা সেটা দেখে রাখাটা আফটার 30-এর পর থেকেই প্রত্যেকটা মানুষের জেনে রাখা উচিত যে তার ব্লাড ফ্লো ভালো আছে কিনা। যদি ব্লাড ফ্লো ভালো থাকে তখন আমরা স্ট্রোকটাকে অনেকাংশেই প্রিভেন্ট করতে পারি। সো ইউরোপিয়ান ওয়েলনেস ফিলামিটিকে আবারও বলেছি যে আপনার ব্লাড ফ্লোটা আপনি নিজেই দেখতে পারবেন। সো ইটস এ ভেরি অ্যাট্রাকটিভ ডায়াগনস্টিক টুল ফর আ ডক্টর। সো সেই জন্যই আমি বারবার রিকোয়েস্ট করি যে প্লিজ চেক ইউর ব্লাড ফ্লো আফটার 30 হেলদি থাকার জন্য। এবং
হিমোরেজিক স্ট্রোক যেটা, সেটা হচ্ছে যে কোনো কারণে ইন্টারনালি ব্রেনে কোনো ড্যামেজ হয়ে ব্লিডিং শুরু হয়ে যায় এবং সেই ব্লিডিংটা রক্তনালীর মধ্যে ক্লট হয়ে যায় এবং তখন ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয়, ওই সময় একটা স্ট্রোক হয়। সো দিস ইজ হিমোরেজিক স্ট্রোক। অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা অতিরিক্ত হাইপার টেনশনেও অনেক সময় ইন্টারনালি ব্লিডিং হয়ে স্ট্রোকটা হচ্ছে। সো হিমোরেজিক স্ট্রোকটা হচ্ছে। সো প্লিজ কন্ট্রোল ইউর হাইপার টেনশন অ্যাজ ওয়েল। যদি আপনার হাইপার টেনশন থাকে সেটাকেও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এবং টু মাচ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগও অনেক সময় কিডনির উপর এফেক্ট ফেলে। সো আপনাকে দেখতে হবে যে মেডিসিন কমিয়ে কিভাবে প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যায়। সো সেই অ্যাডভান্স সায়েন্স আসলে অনেক কিছু নিয়ে এসেছে। সো এখন এরকম চিকিৎসাও আছে মেডিকেল সায়েন্সে যে অ্যান্টি হাইপারটেনসিভ খুব মিনিমাম ডোজে ইউজ করে অথবা ইউজ না করে আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারছি। এটা জার্মানিতে আছে, সুইজারল্যান্ডে আছে, ব্যাংককে আছে। সো মেডিকেল সায়েন্স আমেরিকাতে আছে। সো মেডিকেল সায়েন্সের অনেকগুলা পার্ট মিলিয়ে বাংলাদেশেও এখানেও আছে। সো হাইপারটেনশন রিলেটেড কোনো ইস্যুস থাকলে ডেফিনেটলি ওটাকে কন্ট্রোল করতে হবে এবং চেষ্টা করতে হবে মিনিমাম ডোজ অফ মেডিসিন নিয়ে। সো আপনারা চাইলেই সেটা সেই এখন আর ফরেন কান্ট্রিগুলোতে যাওয়া যখন এখন খুবই একটা অনেক ধরনের ইস্যুস চলে এসছে, আমরা বাংলাদেশেও কিন্তু এই চিকিৎসাটা করতে পারছি। ওকে, থ্যাংক ইউ। একজন বলেছেন যে নেক্সট উইক আমার এখানে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা চাই কেউ অসুস্থ না হোক। সো আমাদের এই হেলথ কেয়ার সেন্টারটা আসলে প্রিভেন্টিভ হেলথ কেয়ার সেন্টার। সো অসুস্থ হবার আগেই যদি আমরা কিছু কিছু জিনিস ডায়াগনোসিস করতে পারি এবং আপনাকে সুস্থ রাখতে পারি, একটা মেজর কোনো স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারি, আমাদের সাকসেসটা কিন্তু সেখানেই। সো ওকে, উনি কোয়েশ্চেন করছে ইজ ইট সেফ এই সিচুয়েশনে আসা। আবারও বলছি, একটু আগেই বলছিলাম যে ক্রনিক ডিজিজগুলোকে নিয়ে বাসায় বসে থাকাটাও কিন্তু সেফ না। সো প্রপার প্রোটেকশন ইউজ করে এবং যেসব হসপিটাল প্রপার প্রোটেকশন ইউজ করছে সেটা জেনে সেরকম হসপিটালে যদি আপনি ডক্টর কনসালটেশনের জন্য যান, যদি আপনি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন অবশ্যই আপনাকে যেতে হবে, কিন্তু প্রপার প্রোটেকশন এবং হাইজিন মেনটেন করলে আশা করি কোনো সমস্যা হবে না। এবং এখন সব হাসপাতালগুলো এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি মেনে চলছে। যে হাসপাতালগুলো মেনে চলছে না সেখানে হয়তো বা আপনি একটু চিন্তা ভাবনা করে যাবেন, বাট অবশ্যই যেখানে যাবেন জেনে নেবেন যে ওখানকার হাইজিন আর প্রোটেকশন সিস্টেমটা কী এবং আপনি কি প্রোটেকশন নিচ্ছেন নিজের জন্য। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কোভিড-19-এ আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করুন, আপনার ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখুন। লাইফ শুড বি গো অন বাট উইথ প্রপার প্রোটেকশন অ্যান্ড প্রপার অ্যাওয়ারনেস। সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের জন্য যতদিন আমাদের ভ্যাকসিন না আসছে আমাদের চলতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু অ্যাওয়ারনেস থাকতে হবে, প্রোটেকশন নিতে হবে এবং সব কিছুকে ব্যালেন্স করে একটা সুস্থ জীবনে ফিরে আসতে হবে সবাইকে আস্তে আস্তে। সো সেই দিক থেকে চিন্তা করলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে আপনার আশাটা সেফ কিনা। সো হিমোরেজিক অ্যান্ড ইস্কেমিক স্ট্রোক নিয়ে বললাম এবং অনেক কিছু আমি ভেবেছিলাম স্ট্রোকের সিমটমস নিয়ে কথা বলতে, বা কোন ধরনের সিমটমস। অনেক সময় কিছু স্ট্রোক হয় যে মানুষ বুঝতেও পারে না, মাইনর স্ট্রোক হয়ে যায়, বাট কিছু কিছু সিমটমস আছে দেখাতে বোঝা যায়। সো সেগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম, বাট আই থিঙ্ক আমরা আসলে লাইভের টাইমেরও ওভার হয়ে গিয়েছি এবং আমাদের কিছু পেশেন্ট রয়ে আছে। সো এবং আমি যেটা বলে আজকের লাইভটা শেষ করছি যে যদি প্রয়োজন হয় আমরা স্ট্রোক নিয়ে আরেকটা লাইভ করব, আর একটু ইন ডিটেলসে কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করবো রিগার্ডিং স্ট্রোক। টিল নাও স্ট্রোকের জন্য ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বিশেষ করে প্যারালাইসিস পেশেন্টদের জন্য খুব ভালো কিছু ডিভাইস, ডায়াগনস্টিক টুল এবং ট্রিটমেন্ট টুলস নিয়ে এসেছে। সো সেটা নিয়েও আমার রেকর্ডিং আছে, ফেসবুকে আপনারা দেখতে পারেন এবং সেটা নিয়ে আমরা আসলে কাজ করছি, স্ট্রোক পেশেন্টগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করছি। সো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আমরা স্ট্রোক নিয়ে আরেকটা এপিসোড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিভেন্ট করবেন নিজেকে, ইমিউন সিস্টেম অ্যাক্টিভ রাখবেন এবং সব ধরনের ক্রনিক ডিজিজকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।